जय हिंद फ्रेंड्स वेलकम टू एडु प्लस एकाडेमी তোমাদের জন্য একটা বিশাল সুখবর আসতে চলেছে এডু প্লাস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ অপেক্ষা করছে কাদের জন্য বিশেষ করে যারা রেলওয়ের জন্য প্রিপারেশন খুঁজছো যেখানে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আসতে চলেছে তার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য রেলের জন্য যে বিশেষ বইটা ডিজাইন করা হয়েছে তার একদম এমসিকিউ সলিউশন টোটাল দেখতে পাচ্ছ স্ক্রিনেতে বইটা তো এই প্রথমবার বাংলাতে এই ওয়াইসিটির যে বুকটা আছে যেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ডিসকাস করা আছে লেখা আছে সেটাকে বাংলায় আমরা তোমাদের সামনে সহজবোধ্যভাবে প্রকাশ করব প্রত্যেকটা প্রশ্ন এখানে নিয়ার অ্যাবাউট ১৫০০-এর উপর প্রশ্ন এখানে তোমরা পাচ্ছ সরি আমি ভুল বললাম ১৫০০ নয় ১৫০০০ প্রশ্ন এখানে আছে সরি এক্সট্রিমলি সরি ১৫০০০ প্রশ্ন এখানে ১৫০০০ প্রশ্ন উত্তর বইতে তো আছে ১৫০০০ প্রশ্ন উত্তর কিন্তু যখনই আমরা প্রশ্নকে পোস্টমর্টম করব এক একটা প্রশ্নকে অ্যানালাইসিস করব তখনই এই সংখ্যাটা নিয়ার অ্যাবাউট 3 টাইমস হয়ে পৌঁছে যাবে তোমাদের কাছে অর্থাৎ কোন জায়গা থেকে রেলওয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে বা কোন কোন চ্যাপ্টার থেকে কতটুকু আমাকে পড়তে হবে সেই সমস্ত জিনিসের একটা ওভারঅল তোমাদের কাছে কনসেপ্ট চলে আসবে তো দেরি না করে চটপট স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে ফর অ্যাডমিশন তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তার আগে অবশ্যই তোমরা ক্লাসটাকে দেখবে এবং তাতে যদি তোমাদের মনে হয় এই ক্লাসটা তোমাদের খুবই সাহায্যকর হবে বা খুবই ফ্রুটফুল হবে তোমাদের রেলওয়ে প্রিপারেশনকে বা রেলওয়ের চাকরিটাকে তোমাদেরকে সিকিউর করতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করবে চলো বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস আমরা প্রথম প্রশ্ন থেকে স্টার্ট করব চলো প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন কি বলেছে না স্টোন এজ থেকে প্রথম প্রশ্ন এখানে করা হয়েছে কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ প্রি হিস্টোরিক পিরিয়ড অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড সিভিলাইজেশন অর্থাৎ অর্থাৎ যুগের ক্রমটা জানতে চেয়েছে ঠিক আছে আমরা প্রথম কোন যুগে বিলং করছি না প্রস্তর যুগে বিলং করছি স্টোন এজে বিলং করছি সেই স্টোন এজের মধ্যেও তো বিভিন্ন ভাগ ছিল তাহলে পরপর কোন ভাগে এসছে সেই অ্যান্সারটা এখানে জানতে চেয়েছে তাহলে তোমরা সবাই জানো এই প্রশ্নের উত্তর আশা করি প্রথম এসেছিল প্যালিওলিথিক এজ আচ্ছা আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য ফার্স্ট এসেছিল প্যালিওলিথিক তারপর হচ্ছে মেসোলিথিক তারপর হচ্ছে নিওলিথিক অর্থাৎ প্রথম আসবে প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক মানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ এরপর আসছে মধ্যপ্রস্তর যুগ তারপর হচ্ছে নবপ্রস্তর যুগ এই যে যুগের বিভাজনটা এখান থেকে আরেকটি প্রশ্নও আসতে পারে এই যে যুগের বিভাজন এটা কিসের উপর বেস করে করা হয়েছিল কিসের উপর ভিত্তি করে এই বিভাজন করা হয়েছিল অ্যান্সার কি হয়ে যাবে কিসের উপর ভিত্তি করে স্যার না ইউজ অফ টুলস তারা যে অস্ত্র ব্যবহার করত সেই অস্ত্রের উপর ব্যবহার করে এই যুগের বিভাজন করা হয়েছে দেখো শুরুর দিকে যখন আমাদের প্রাচীন প্রস্তর যুগ চলছে অর্থাৎ প্যালিওলিথিক পিরিয়ডে অস্ত্র বলতে কিসের অস্ত্র তখন ধাতুর আবিষ্কার হয়নি পাথর কেন্দ্রিকই মানুষের জীবন ছিল পাথরই মানুষের মূলভূত পরিচয় ছিল তাই না তো এই প্রাণীদেরকে হত্যা করা তাকে খাবার খাওয়ার জন্য প্রথম দিকে মানুষ শিকার করত পাথরের অস্ত্র ব্যবহার করে তো এই অস্ত্র ধীরে ধীরে মানুষ ডেভেলপ করতে শিখবে প্রথম দিকে বড় পাথরের অস্ত্র ব্যবহার করত তখন পাথরের অস্ত্র তো সেরকম অস্ত্র ছিল না কোনো একটা ধরো উঁচু জায়গায় পাহাড়ের উঁচু জায়গায় পৌঁছে গেল এবং সেখান থেকে কোনো একটা বড় পাথরকে নিচে ঠেলে ফেলে দিল নিচে কোনো প্রাণী আছে সেই প্রাণীর মাথায় পড়লো সেই প্রাণী মারা গেল সেই প্রাণীর মাংস ভক্ষণ করলো ধীরে ধীরে মানুষ দেখলো যে মানুষের বুদ্ধি যখন বিকাশ করতে শুরু করলো মানুষের মস্তিষ্কের বিকাশের সাথে সাথে মানুষ এই যে ব্যবহার করা যে টুলস এই যে অস্ত্র এটাও ধীরে ধীরে ছোট হতে শুরু করলো যাতে করে শিকার করা অনেক সহজলভ্য হয়ে যাচ্ছে অনেক ইজি ওয়ে হয়ে যাচ্ছে তাহলে পাথরের আকার যখন যখন ছোট হতে হতে শুরু করেছে সেই অনুযায়ী যুগের বিভাজনকেও আমরা বানিয়ে ফেলেছি বোঝা গেল আশা করি এই স্টোন এজ থেকে ক্লিয়ার হয়েছে এই সমস্ত যুগগুলো থেকে যখন আমরা নব্যপ্রস্তর যুগে চলে আসবো তখন দেখবো যে আমরা পাথরকে তোমার ধরো পাথর দিয়ে বর্ষা বানাতে শিখছি বর্ষার মতো কাঠের একটা লকড়ি বলে যেটা কাঠের একটা সরু দণ্ড এবং তার সামনে পাথর একটা ছোঁচালো পার্ট অর্থাৎ পাথরকে ছোঁচালো করা পাথরকে ছোট মসৃণ কাটিং করার জন্য পাথরকে ব্যবহার করতে শিখছি আমরা কোন সময় শিখবো সেটা নিওলিথিক পিরিয়ডে অর্থাৎ পাথরের অস্ত্র ব্যবহারের ওপর বেস করেই এই যুগের বিভাজনকে বানানো হয়েছে ক্লিয়ার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো আমরা নেক্সট প্রশ্নে মুভ করি কোশ্চেন নাম্বার 2 কি বলেছে which of the following does not come under the
3 মেজর পিরিয়ডস অফ স্টোন এজ, স্টোন এজের মধ্যে কোনটা পড়ছে না? এটা একদম সোজা প্রশ্ন, আগেই বলে দিলাম স্টোন এজকে 3 ভাগে ভাগ করা যায়, প্যালিওলিথিক, তারপর আসছে মেসোলিথিক, তারপর আসছে নিওলিথিক। ঠিক আছে, এখন মানুষ ধাতুর ব্যবহার শেখেনি, তাহলে ধাতু রিলেটেড এখানে কি আছে? কপার স্টোন, কপার স্টোন। ঠিক আছে, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে না, কপার স্টোন। কপারের আবিষ্কার অনেক পরে আসছে, ধাতুর ব্যবহার শিখবে, তখন মানুষের পাথর থেকে কপার অনেক বেশি মানে কি বলবো, অস্ত্র বানানোর ক্ষেত্রে ইজি ব্যাপার দাঁড়িয়ে যায়, তাই না? তো কপার স্টোন এর মধ্যে পার্টি নয়, এই যুগের সাথে কোনো অংশ নয়। আচ্ছা, পরের প্রশ্নে আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? হোয়ার ইন ইন্ডিয়া উড ইউ ফাইন্ড রক পেন্টিং ডেটিং ব্যাক টু দ্য স্টোন এজ? আচ্ছা, স্টোন এজ, এই যে প্রস্তর যুগ কথা বলছি, এই প্রস্তর যুগে রক পেন্টিং, রক পেন্টিং কথাটা ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। রক পেন্টিং কি? এই সময় মানুষ কোথায় বসবাস করতো? মানুষ তো ঘর বাড়ি বানাতে জানতো না, তাহলে মানুষ এই সময় গুহাতে বসবাস করতো, এবং মানুষ এই এই তোমার গুহাতে থাকাকালীন অবসর সময়ে কি করতো? অবসর সময়ে তখনকার দিনে তো ফোন ছিল না, একটু ফেসবুকটা চেক করে নিই, একটু হোয়াটসঅ্যাপটা চেক করি, এই সমস্ত কোনো এন্টারটেনমেন্টের সিস্টেম ছিল না, তাই না? তাহলে মানুষ কি করতো? অবসর সময়ে দেওয়ালের গায়ে, দেওয়ালে কিসের দেওয়াল না, গুহার দেওয়ালে নানান চিত্র অঙ্কন করতো। ধরো তারা কোনো একটা প্রাণীকে শিকার করবে, তাহলে সেই চিত্রের মাধ্যমে আঁকছে যে একটা প্রাণী রয়েছে, তাকে মারা হচ্ছে, এই টাইপের নানান রকমের চিত্র তারা অঙ্কন করে গেছে। সেইগুলো আমরা পরে যখন হিস্টোরিয়ানরা এগুলোকে উদ্ধার করতে পারছি। তাহলে প্রথম কোথায় দেখতে পাওয়া গেছিল, এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভীমবেটকা হয়ে যাবে অ্যান্সার। ভীমবেটকা বলে একটি গুহা আছে, ভীমবেটকা কেভ। আচ্ছা, ভীমবেটকা কেভ কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও মর্যাদা পেয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও কিন্তু ভীমবেটকা কেভ মর্যাদা পেয়েছে। ভীমবেটকা কেভ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশের রায়সেন বলে একটি ডিস্ট্রিক্ট আছে, সেখানে কিন্তু ভীমবেটকা কেভ অবস্থিত, এবং এটাই হচ্ছে আর্লিয়েস্ট এভিডেন্স যেখানে আমরা প্রস্তর যুগের মানুষদের ছবি ছাপা দেখতে পাচ্ছি। ক্লিয়ার এর বিরুদ্ধে? চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 4 তোমাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 4, অ্যান্সার দাও ঝটপট। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? হোয়েন ওয়ার দ্য কেভস অফ ভীমবেটকা ডিসকভার্ড? এই যে ভীমবেটকার কেভ মানে কেভের যে চিত্র কোন সময় ডিসকভার করা হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে 1957 বা 58, এই সালের এই টাইম পিরিয়ডের মধ্যে কি করা হয়েছিল? ডিসকভার করা হয়েছিল। অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন কোশ্চেন 5, এটাও ভীমবেটকা থেকে। বুঝতে পারছো ভীমবেটকা কতটা ইম্পর্টেন্ট? অর্থাৎ স্টোন এজ থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে ভীমবেটকা কেভ। বোঝা গেল? আচ্ছা, ভীমবেটকা কেভ কোথায় অবস্থিত? আগেই বলেছি, যেটা মধ্যপ্রদেশের রায়সেন ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ। অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আগে আমি ডিসকাস করে দিয়েছি। নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, ফের ভীমবেটকা। ফের ভীমবেটকা কতটা ইম্পর্টেন্স তোমরা নিজেরা রিয়েলাইজ করো, ভীমবেটকা কতটা ইম্পর্টেন্ট। চলো কি বলছে? রক শেল্টার অফ ভীমবেটকা ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোইং? ভীমবেটকা রক শেল্টারটা কিসের কারণে বিখ্যাত? বলো, আগেই দেখেছি আমরা প্রথম দিকের মানুষজন অর্থাৎ প্রস্তর যুগের মানুষদের জীবন কীরকম ছিল, তাদের লাইফ কীরকম ছিল, তাদের তোমার বলো সোসাইটির একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট। ট্রেসেস অফ দ্য আর্লিয়েস্ট সাইন্স অফ হিউম্যান লাইফ অ্যান্ড ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভারতবর্ষে তাদের প্রাচীন প্রস্তর যুগের যে মানুষজন ছিল অর্থাৎ আর্লিয়েস্ট হিউম্যান, তাদের জীবন সম্পর্কে একটা মোটামুটি একটা চিত্র আমরা এখানে জানতে পারছি। এবং মধ্যপ্রদেশে কোন পাহাড় আছে? বিন্ধ্য পর্বত আছে, সেই বিন্ধ্য পর্বতের ওখানেই গুহাটা অবস্থান করত। ক্লিয়ার এতদূর অবধি? কারো কোনো অসুবিধা? চলো নেক্সট আমরা পরের স্লাইডে মুভ করি। ভীমবেটকা কোথায় অবস্থিত, কোন সময় ডিসকভার হয়েছে, প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিয়েছি, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। কি বলছে? ভীমবেটকা কেভস আর কনসিডার্ড টু বি ড্যাশ ইয়ার্স ওল্ড? কত বছরের পুরনো? ঠিক আছে, এটা একটা খেলো প্রশ্ন। মোটামুটি 30,000 বছরের পুরনো। বহু বুঝতে পারছো যে এই সময় হচ্ছে তোমার প্রাচীন প্রস্তর যুগের নিদর্শনও এখানে জানতে পাওয়া যাচ্ছে, তাহলে বাকি সালগুলোতে এমনিই যাবে না, তো চোখ বুঝে অ্যান্সার তোমরা দিতে পারো 30,000 বছর আগেকার। নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 8, হোয়াট আর দ্য ফার্স্ট হুইলস মেড অন? প্রথম চাকা আবিষ্কার, মানুষ প্রথম চাকা আবিষ্কার কিসের চাকা আবিষ্কার করবে বল? ধাতু তো সেই সময় ছিল না, তাহলে কাঠের তৈরি চাকা মানুষ প্রথম আবিষ্কার করতে শুরু করে, এবং চাকা আবিষ্কার মানুষের সভ্যতায় একটা বিশাল অগ্রগতি এনে দেয়, তোমরা সবাই জানো এগুলো। বাকি রাবার তো হবে না, গ্লাস হবে না, আয়রন তো অনেক পরে এসছে। আয়রনের আবিষ্কার আমরা দেখতে পাবো কোন সময়ে না, যে সময়ে পরবর্তী বৈদিক যুগের সূচনা হচ্ছে, অর্থাৎ 1000 BC-তে কি হবে? আয়রনের আবিষ্কার হয়। এটাও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 9।
তাহলে স্টোন এজ থেকে মোটামুটি যে কটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে বা সেখান থেকেও ওখান থেকে ওই সমস্ত প্রশ্নের অপশন থেকেও আর কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত জিনিসটা কনসেপ্ট তোমরা পেয়ে গেলে, সমস্ত জিনিস ক্লিয়ার হলো। ঠিক আছে, পরের চ্যাপ্টারে আমরা মুভ করছি, চ্যাপ্টার নম্বর 2 ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা তোমরা হরপ্পা সিভিলাইজেশন সম্পর্কেও জানো, হরপ্পা সিভিলাইজেশন নামেও পরিচিত। কেন হরপ্পা সিভিলাইজেশন নামে পরিচিত? না এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম যে আবিষ্কৃত শহর সেটা ছিল হরপ্পা। প্রথম আবিষ্কৃত শহর জায়গা হরপ্পা হওয়ার কারণে এই সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতা নামে চিনি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কেন বলছি না বলো, সিন্ধু নদী বা ইন্দাস নদী তাকে কেন্দ্র করি, তার যে সমস্ত উপনদী শাখা নদী ছিল তাকে কেন্দ্র করি এই সভ্যতার বিকাশ হয়েছিল বলে আমরা কি বলি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটাকে বলি। এত অবধি সকলে ক্লিয়ার আছে? দেখো এখানে যে সমস্ত চ্যাপ্টার এখানে তোমাদের চলছে এমসিকিউ সিরিজে, আমাদের প্যারালালি ইউটিউবে আরেকটা কোর্সও মানে ভিডিও অ্যাভেলেবেল পাবে, যেখানে ইন ডিটেলস এই সমস্ত জিনিসের ওপর তোমাদের মানে ডিটেলস ডেসক্রাইব করা হয়েছে, ডিটেলস ক্লাস ওখানে চ্যাপ্টার টু চ্যাপ্টার পেয়ে যাবে। কিন্তু আমরা এখানে শুধু রেলওয়েকে ফোকাস করে শুধু এমসিকিউ সিরিজটাকে কভার করছি। ক্লিয়ার? যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট সেকশনে তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ভিজিট করতে পারো। ঠিক আছে, বেশ চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং সাইটস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ লোকেটেড ইন পাঞ্জাব। ঠিক আছে, কতগুলো, আচ্ছা তার আগে বলে দিই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম সাইট থেকে আসে। কি কি জায়গা আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, সেই সমস্ত জায়গা, তার অবস্থান কোথায়, কোন নদীর তীরে অবস্থান, সেই সমস্ত জিনিস আমরা আমাদের যে ডিটেলস ক্লাস সেখানে আমরা ক্লিয়ার করেছি। কারণ যদি মনে হয় যে এই এমসিকিউ এর বাইরে গিয়েও আমরা ডিটেলস ক্লাস করতে চাই তাহলে অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাস করতে পারো। ঠিক আছে, বেশ চলো কি বলেছে যে আবার প্রশ্নে চলে আসছি, হুইচ অফ দ্য ফলোইং সাইটস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ লোকেটেড ইন পাঞ্জাব। পাঞ্জাবে কোনটা অবস্থিত ছিল? পাঞ্জাবে, পাঞ্জাব ব্র্যাকেটে ইন্ডিয়া লেখা আছে, কারণ দেশ যখন ভাগ হয়ে যায় তখন পাঞ্জাবের ম্যাক্সিমাম প্রভিশন, পাঞ্জাব কেন বলা হয়েছে, পঞ্চ নদের দেশ বলা হয়, সিন্ধু এবং তার যে 5টা উপনদী তাকে কেন্দ্র করে টোটাল এই নামকরণ হয়েছিল পাঞ্জাব। তার মধ্যে কিছু পোর্শন পাকিস্তানে চলে যায় এবং কিছু পোর্শন ইন্ডিয়াতে থেকে যায়। তো ইন্ডিয়াতে যে পাঞ্জাব আছে সেখানে হরপ্পান সিভিলাইজেশনের কোন সাইটকে আমরা দেখতে পাই? অ্যান্সার কি হয়ে যাবে, পাঞ্জাবে আমরা দেখতে পাই রোপর যে সাইটটা আছে, রোপর সাইটটা আমরা পাঞ্জাবে দেখতে পাই। ক্লিয়ার? এছাড়াও দেখবে তোমরা কোট দিজি বলে একটা জায়গার নাম আমরা সাইটে দেখেছিলাম। কোট দিজি তো কোথায় দেখতে পাওয়া যায় না, সিন্ধ প্রভিন্স যেটা পাকিস্তানে চলে গেছে, পাকিস্তানের আন্ডারে, সেখানে দেখতে পাই আমরা কোট দিজি। আর একটা প্রশ্ন এখানে পড়ে, সেটা হচ্ছে বনওয়ালি। বনওয়ালি কোথায় অবস্থিত? বনওয়ালি হচ্ছে হরিয়ানাতে অবস্থিত, হরিয়ানায় অবস্থিত। ঠিক আছে, বাকি বাল্লুটা আলাদা করে ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসে না খুব একটা। ঠিক আছে, বনওয়ালি মনে রাখবে, বনওয়ালি হচ্ছে হরিয়ানা, বাকি রোপর হচ্ছে তোমার পাঞ্জাব প্রভিন্স, আর তোমার কোট দিজি হচ্ছে সিন্ধ প্রভিন্স। ক্লিয়ার এত অবধি? চলো নেক্সট স্লাইডে আমরা মুভ করি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10 তোমাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 10 উত্তর দেবে ঝটপট। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, ডিউরিং দ্য ইন্দাস ভ্যালি পিরিয়ড from where were the cells produced for craft production। অর্থাৎ সেল কাকে বলছি না, পাথরের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টকে বলা হচ্ছে সেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই সময় যে পাথর ব্যবহার করা হতো সেই পাথরকে খোদাই করি তো সমস্ত কিছু করা হতো, তাই না? তো এই যে পাথর ইউজ করা হতো সেটা কিসের তৈরি হতো না, সেটাকে বলা হতো স্ট্যাটাইটের দ্বারা তৈরি। স্ট্যাটাইট এক ধরনের নরম পাথর যেটাকে খোদাই করার সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে ক্রাফট প্রোডাকশন। ক্রাফট প্রোডাকশন মানে ছোটোখাটো বিভিন্ন রকমের সামগ্রী তৈরি করা, এটাকে বলে ক্রাফট প্রোডাকশন। ঠিক আছে, বলতে পারো গয়না তৈরি, বলতে পারো খেলনা তৈরি, বলতে পারো এগুলো সব ক্রাফট প্রোডাকশনের মধ্যেই ঢোকে। তাহলে কি বলেছে যে কোন জায়গায় ক্রাফট প্রোডাকশনের পারপাসে ইউজ করা হতো সেলকে, অর্থাৎ পাথরের তৈরি ক্রাফট প্রোডাকশন কোথায় আমরা দেখতে পাই? অ্যান্সার কি হয়ে যাবে, নাগেশ্বর। নাগেশ্বরে আমরা কি দেখতে পাই না, ক্রাফট প্রোডাকশনের নিদর্শন আমরা দেখতে পাই। ক্লিয়ার এর দূর অবধি? আর কি বললাম, স্ট্যাটাইট যেটা হচ্ছে নরম পাথর। ঠিক আছে, নরম পাথর বলতে পারো, নরম পাথর, এটাকে কি বলা হচ্ছে, স্ট্যাটাইট। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কোন ধরনের পাথর ব্যবহার করা হতো, পাথরের নাম মনে রাখবে, স্ট্যাটাইট। নেক্সট প্রশ্ন আমরা মুভ করি, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 চলো উত্তর দাও। কোশ্চেন নাম্বার 11 ঝটপট। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, মোস্ট অফ দ্য স্ট্যান্ডার্ড হারাপ্পান সিলস ওয়ার মেড অফ। এই যে আগের প্রশ্নটাই দেখো রিপিট হয়েছে, যেটা প্রশ্নটা একটু আগেই আমি বললাম সেই প্রশ্নটাই রিপিট হয়েছে। কি বলেছে, যে সমস্ত হরপ্পান সিলগুলো দেখতে পাই সেগুলো সফট স্টোনের দ্বারা তৈরি। বললাম না, নরম পাথর, সফট স্টোনের দ্বারা তৈরি, এবং সেটা কি বলা হচ্ছে, স্ট্যাটাইট বলা হচ্ছে, স্ট্যাটাইট, যেটাকে নরম পাথর আমরা বলছি, তার দ্বারা তৈরি হয়েছিল। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং
কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, হুইচ অফ দ্য ফলোইং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ওয়াজ ইউজড ফর হরপ্পান সিভিলাইজেশন। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আমরা বলি না যে কনস্ট্রাকশনের কাজে হাত দিয়েছি, কনস্ট্রাকশন হচ্ছে ওখানে, দ্যাট মিনস সেখানে যে সমস্ত বিল্ডিং তৈরি হয়েছে, যে সমস্ত বাড়িঘর তৈরি হয়েছে, সেখানে কি ব্যবহার করা হতো। সবাই জানো যে হরপ্পান সিভিলাইজেশন একটা কি ধরনের সিভিলাইজেশন বাবু? হরপ্পান সিভিলাইজেশন হচ্ছে একটি আরবান সিভিলাইজেশন। আরবান সিভিলাইজেশন দ্যাট মিনস নগর কেন্দ্রিক সভ্যতা। নগর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক মানে কি হবে? সেখানে পাকা বাড়ি দেখতে পাবো, ঠিক আছে? পাকা বাড়ি, কুঁড়ে ঘর নয়, পাকা বাড়ি। পাকা বাড়ি কিসের দ্বারা তৈরি হতো? পোড়া ইটের তৈরি পাকা বাড়ি। ভাবো, পোড়া ইটের তৈরি পাকা বাড়ি, এবং প্রত্যেকটা ইটের সাইজ ফিক্স থাকতো। প্রত্যেকটা ইটের সাইজ, যার লম্বা হবে 4, ঠিক আছে, চওড়া হবে 2 এবং উচ্চতা হবে 1, অর্থাৎ 4:2:1 এই রেশিওকে মেনটেন করা হতো। 4:2:1 প্রত্যেকটা ইটের সাইজ সেম, অথচ তখন কোনো মডার্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, ঠিক আছে? তাহলে কি ইউজ করা হতো? অ্যান্সার কি হয়ে যাবে? বার্নড ব্রিক্স, অর্থাৎ পোড়া ইটকে ইউজ করা হতো। বার্নড ব্রিক্স ফর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। ক্লিয়ার দ্রুতি? নেক্সট স্লাইডে আমরা মুভ করি। চলো নেক্সট স্লাইডে যাই আমি। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 উত্তর দেবে ঝটপট। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? হোয়েন ডিড আর্কিওলজিস্ট বিবি লাল ক্যারি আউট এক্সকেভেশন অ্যাট হস্তিনাপুরা সিচুয়েটেড ইন মেরঠ ডিস্ট্রিক্ট। অর্থাৎ মেরঠ ডিস্ট্রিক্টে অবস্থিত হস্তিনাপুরা বলে একটা জায়গা ছিল, সেখানে এক্সকেভেশন অর্থাৎ সেখানকার খনন কাজ বিবি লাল কোন সময়ে স্টার্ট করেছিল? কোন সময়ে স্টার্ট করেছিল? অ্যান্সার কি হয়ে যাবে? 1951-52 এই পিরিয়ডে। 1951। কিছু করার নাই, এখানে মনে রাখতে পারলে এগুলো মুখস্থ করে নিতে হবে, আর কোনো অপশন নেই, ঠিক আছে? ডাইরেক্ট মুখস্থ করে নিতে হবে, বিশেষ করে রেলওয়ে পরীক্ষার জন্য, ঠিক আছে? রেলওয়ে পরীক্ষার জন্য মুখস্থ করে নিতে হবে। চলো নেক্সট প্রশ্ন আমি মুভ করি। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 ভেরি ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় এসছে কোশ্চেন নাম্বার 14। চলো কি বলেছে? দ্য গ্রেট বাথ, অর্থাৎ যে মহান স্নানাগার বা যে বিখ্যাত স্নানাগার গ্রেট বাথ, যেখানে নাকি গরম জলেরও ব্যবস্থা ছিল নাকি বিভিন্ন ঐতিহাসিকরা মন্তব্য করে, ঠিক আছে? যে সব সময় জলের ফ্লো থাকতো, ঠিক আছে? একদিকে জল, নোংরা জল বেরিয়ে যাওয়া এবং পরিষ্কার পরিশুদ্ধ জল প্রবেশ করানো, সমস্ত রকমের সিস্টেম সেখানে ছিল। গ্রেট বাথ ফাউন্ড কোথায় পাওয়া গেছিল? মহেঞ্জোদারো। এটাও পরীক্ষায় প্রশ্ন আছে। গ্রেট বাথ কোথায় অবস্থিত? মহেঞ্জোদারোতে অবস্থিত, ঠিক আছে? বেশ, সেটা কি ধরনের, কি আকারের ছিল? এখানে প্রশ্নটা দিয়েছে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক ছিল, ঠিক আছে? অর্থাৎ আয়তক্ষেত্রাকার একটা ট্যাঙ্ক ছিল। বোঝা গেল? দ্য গ্রেট বাথ। বেশ, বাকি মহেঞ্জোদারো সবাই জানো, মহেঞ্জোদারোকে কি বলা হয়? মৃতের শহর বলা হয়, মাউন্ট অফ ডেড বলা হয়, ঠিক আছে? আর তোমার মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিল? মহেঞ্জোদারোর আবিষ্কৃত ইয়েটাও পড়ে, কে কার দ্বারা খনন কার্য করা হয়েছিল? না, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? এইটুকু মনে রাখবে। বাকি আমরা দেখি পরের প্রশ্ন কি বলছে। চলো কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি দিয়েছে? হরপ্পা থেকে প্রশ্ন দিয়েছে। কি বলেছে? প্রশ্ন পড়ো, উত্তর দেওয়ার চেষ্টা করো। দ্য হরপ্পান সিটি ওয়াজ ফাউন্ড ডিউরিং দ্য এক্সকেভেশন অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার। আচ্ছা, অ্যাকচুয়ালি জানতে চেয়েছে হরপ্পা শহরটা কোন নদীর তীরে অবস্থিত। ব্যাঙ্কস অফ হুইচ রিভার, কোন নদীর তীরে হরপ্পান শহরটা মানে অবস্থিত ছিল, ঠিক আছে? হরপ্পান শহরটা, যেটা আগে বলে দিই, হরপ্পা শহরটা আবিষ্কার হয়েছে কিন্তু 1920-21 এখানে লেখা আছে, কিন্তু মোস্ট প্রমিনেন্টলি 1921। 1921 সালে হরপ্পা শহরটাকে আবিষ্কার করা হয়। কার দ্বারা আবিষ্কার করা হয়? দয়ারাম সাহানির দ্বারা আবিষ্কার করা হয়। দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি এর দ্বারা আবিষ্কার করা হয়। কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, প্রশ্নটা হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। এবং হরপ্পা অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায়? না, পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি যে ডিস্ট্রিক্ট আছে, কোথায় লোকেশন হচ্ছে? পশ্চিম পাঞ্জাব, এবং জেলার নাম হচ্ছে মন্টগোমারি ডিস্ট্রিক্ট। এটুকু মনে রাখবে, মন্টগোমারি ডিস্ট্রিক্ট অফ পাঞ্জাব, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এবং এটাই হচ্ছে ফার্স্ট ডিসকভার্ড সাইট, ঠিক আছে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম আবিষ্কৃত যে শহর ছিল হরপ্পা ছিল, সেই জন্যই নাম আমরা হরপ্পা সিভিলাইজেশনও বলে থাকি। এটা 1921 সালে আবিষ্কার হচ্ছে। কার দ্বারা? দয়ারাম সাহানির দ্বারা। ক্লিয়ার দুরুদ্দি? কারো কোনো প্রশ্ন? এখানে কি দেখতে পাওয়া যায়? না, বলো, বৃহৎ শস্য ভাণ্ডার। হরপ্পা থেকে আরেকটা প্রশ্ন আছে, ঠিক আছে? হরপ্পা থেকে আরও একটা প্রশ্ন আছে, এখানে আমি বলে দিই। এখানে দুটো প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে শস্য ভাণ্ডার, শস্যাগার থেকে। একটা আছে গ্রেট গ্র্যানারিজ, গ্রেট গ্র্যানারিজ বা যেটাকে বলে বৃহৎ শস্যাগার, বৃহৎ শস্যাগার, ঠিক আছে? বৃহৎ শস্যাগার কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর হবে কিন্তু মহেঞ্জোদারো।
মহেঞ্জোদারো। আর যদি বলে তোমার 12খানা শস্যাগার, 12টা শস্যাগার, অর্থাৎ দুটো রয়েতে 6টা 6টা করে 12টা শস্যাগার, 12টা শস্যাগার যদি বলে তখন উত্তর কিন্তু হয়ে যাবে হরপ্পা। হরপ্পা এটাও পরীক্ষায় আসতে পারে, মনে রাখবে এই কটা জিনিসকে মাথায় রাখবে। ক্লিয়ার এত অবধি? পরের স্লাইডে মুভ করি। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, চলো উত্তর দেবে কোশ্চেন নাম্বার 16। কি বলেছে? দ্য ফেমাস ইন্দাস ভ্যালি সাইট মহেঞ্জোদারো ওয়াজ ফার্স্ট টাইম এক্সকেভেটেড বাই, বলো আগে আমি রিপিট করে দিয়েছি এই প্রশ্নটা। মহেঞ্জোদারো কার দ্বারা আবিষ্কৃত হয়েছিল? বলো মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস ব্যানার্জি কোথায় আছে? RD ব্যানার্জি, অপশন সি তে আমি দেখতে পাচ্ছি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো কি বলা হয়? মাউন্ট অফ ডেড বলা হয়, যার অর্থ হচ্ছে মৃতের শহর, যার অর্থ হচ্ছে মৃতের শহর। আবিষ্কার হয়েছিল কত সালে? না 1922 সালে, 1922। 1921-এ হরপ্পা আবিষ্কার হয়েছে, 1922-এ তোমার মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছে সিন্ধু নদীর তীরে। এবং কোথায় অবস্থিত? লারকানা ডিস্ট্রিক্ট, জায়গার নাম হচ্ছে লারকানা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর হরপ্পা ছিল মন্টকুমারী ডিস্ট্রিক্ট, এটুকু মাথায় রাখবে। চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 17। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রশ্ন থেকে আরও কি প্রশ্ন এখান থেকে তৈরি করা যেতে পারে। এমনটা নয় যে এই প্রশ্নটা এসছে মানে অ্যাজ ইট ইজ এই প্রশ্নটাই আবার পরের বছর রিপিট হবে, তাই না? তাহলে তো যে কেউ প্রিভিয়াস ইয়ার পড়বে আর কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। কিন্তু এখান থেকে তোমাদের কি নিতে হবে ভালো করে বুঝতে হবে। এখান থেকে তোমরা এটুকু আইডিয়া করতে পারছো যে এই জায়গা থেকেই আমাকে পরীক্ষায় প্রশ্ন ধরছে, রেলওয়ে বোর্ড এই জায়গাগুলোকে জোর দিচ্ছে। তার মানে এখান থেকে আর কি প্রশ্ন বেরিয়ে আসতে পারে সেটাই আমাদের কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। বোঝা গেল? চলো, যেটা আমরা হুবহু করার চেষ্টা করছি। চলো কি বলেছে? দ্য ফার্স্ট সাইট ডিসকভার্ড এট দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আগে আমি হরপ্পা সিভিলাইজেশনে যখন ইন্ট্রোডাকশন দিয়েছি তখন আমি ক্লিয়ার করে দিয়েছি প্রথম আবিষ্কৃত শহর কে ছিল, না হরপ্পা ওয়াজ দ্য ফার্স্ট এক্সকেভেটেড সাইট। প্রথম আবিষ্কৃত শহর হরপ্পা। যখনই তোমার মাথায় এটা ঢুকে গেল যে আচ্ছা হরপ্পা সভ্যতাও তো আমি কোনো জায়গায় পড়ি, সেটা প্রথমেই যখন আমি রিপিট করে দিয়েছি এটাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়, না প্রথম আবিষ্কৃত শহর, তাহলে এই প্রশ্ন ভুল হওয়ার কোনো অপশনই নেই, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তাই না? চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 18। কি বলেছে? হুইচ টাউন অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, কোন শহরকে কি বলা হয়? মাউন্ট অফ ডেড বলা হয়। মাউন্ট অফ ডেড, এটাও রিপিটেড কোশ্চেন। আবার আগেও আমি বলেছি মহেঞ্জোদারোকে কি বলা হয়? মাউন্ট অফ ডেড বলা হয়। কোন ল্যাঙ্গুয়েজে দেখতে পাই? না সিন্ধি ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় মাউন্ট অফ ডেড। ক্লিয়ার? সিন্ধি ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় মাউন্ট অফ ডেড। বাকি মহেঞ্জোদারো তোমার কত সালে আবিষ্কার হয়েছে, কোথায় অবস্থিত, কোন জেলা, লারকানা ডিস্ট্রিক্ট, কে আবিষ্কার করেছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সমস্ত জিনিসটা ক্লিয়ার করেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 19। দ্য মিনিং অফ দ্য নেম মহেঞ্জোদারো। দ্য মিনিং অফ দ্য ইজ মাউন্ট অফ ডেড। আচ্ছা কোন ল্যাঙ্গুয়েজে? আগেই বলে দিলাম সিন্ধি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20, চটপট উত্তর দেবে। কোশ্চেন নাম্বার 20 বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ মহেঞ্জোদারো। ওহ, একই রিপিটেড কোশ্চেন, মাউন্ট অফ ডেড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটার ইম্পর্টেন্সটা ভাবো, ভ্যালুটা ভাবো, মানে মহেঞ্জোদারোর ডিমান্ডটা ভাবো তুমি, যে মাউন্ট অফ ডেড কোশ্চেনটার ডিমান্ড ভাবো। আচ্ছা নেক্সট আবার মহেঞ্জোদারো ইজ সিচুয়েটেড ইন। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? আগেই বলেছি সিন্ধ মহেঞ্জোদারো অবস্থিত। যদি জেলার নামও পড়তো তাহলেও তোমরা উত্তর দিতে পারতে লারকানা ডিস্ট্রিক্ট। কোন ডিস্ট্রিক্ট? লারকানা ডিস্ট্রিক্ট, যেটা সিন্ধে অবস্থিত। কোন নদী যদি বলে? ইন্দাস রিভার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? হুইচ সিটি ফ্রম দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ অলমোস্ট এক্সক্লুসিভলি ডিভোটেড টু ক্রাফট প্রোডাকশন ইনক্লুডিং বিড মেকিং। বিড মানে হচ্ছে মতি, মতি বোঝো না? বিড মেকিং, সেল কাটিং, মেটাল ওয়ার্কিং। অর্থাৎ অ্যাকচুয়ালি ক্রাফটসম্যানদের কথা বলেছে। এই ক্রাফটিং কোথায় দেখতে পাওয়া যায়, বিড মেকিং কোথায় দেখতে পাওয়া যায়, সিল কাটিং কোথায় দেখতে পাওয়া যায়? অ্যান্সার হয়ে যাবে চানহুদ্রোতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্সার কি হয়ে যাবে? চানহুদ্রোই আমরা দেখতে পাই। আচ্ছা চানহুদ্রো থেকে আরও দুটো প্রশ্ন পরীক্ষায় আসে, এদিকে দেখো ভালো করে। চানহুদ্রো থেকে আরও দুটো প্রশ্ন পরীক্ষায় আসে। চানহুদ্রো কে আবিষ্কার করেছিল? অ্যান্সার হবে ননী গোপাল মজুমদার। এটি পরীক্ষায় আসে, ননী গোপাল মজুমদার।
কত সালে? 1931 সালে ননীগোপাল মজুমদার এই সাইটটাকে, চারমাত্রটাকে আবিষ্কার করেছিল, সাইট এক্সকেপ করেছিল। ক্লিয়ার এর অবধি? চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। আচ্ছা, এই প্রশ্ন হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 22 হয়ে গেছে। চলো কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 চলো কি বলছে? Which of the following locations was Natoraj a stone male dancing figure? আচ্ছা, নটরাজের যে মূর্তি, অর্থাৎ একজন নটরাজের সাথে আমরা সবাই নটরাজ মূর্তি আজকের দিনে তো অবভিয়াসলি ফেমাস, এটা তোমাদের আলাদা করে বলার কিছু রাখে না। নটরাজ একটা ড্যান্স স্টেপের মধ্যেও পড়ে যায়, তো একটা ড্যান্সিং ফিগার, মেল ড্যান্সিং ফিগার, যেটা আমি তোমাদের করে দেখাতে পারবো না এখানে, ঠিক আছে, সেটা দাবি রেখো না। চলো জোকস অ্যাপার্ট, তো নটরাজের যে মূর্তি প্রথমবার আবিষ্কৃত হয়েছিল এই সময়কালে, সেটা কোথা থেকে পাওয়া গেছিল? এটা পরীক্ষায় খুবই এসে থাকে, হরপ্পা থেকেই আমরা পাচ্ছি। হরপ্পা থেকেই আমরা পাচ্ছি যে মেল ড্যান্সিং যে স্ট্যাচু, বা যেটাকে আমরা নটরাজ স্ট্যাচু বলি। ক্লিয়ার? আচ্ছা বেশ, এটাকে বলা হয় আমরা তোমার শিবের এক ধরনের মানে কি বলবো, এটাকে নাচা অবস্থায় মূর্তি বলো, বা আমার এক্সাক্ট টার্মটা মাথায় আসছে না এই মুহূর্তে, ঠিক আছে, শিবের একটা পোস্টার বলতে পারো, এর সাথে এটাকে মেলানো হয়। আচ্ছা চলো নেক্সট 24, কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24, উত্তর দাও। হুইচ আউট অফ দিস ইজ দ্য হরপ্পান সাইট ডিসকভার্ড ইন গুজরাট? ওই যে বললাম বারবার এই সমস্ত প্রশ্ন এসে থাকে যে সেই সাইটটা আজকের দিনে কোথায়, কোন স্টেটে অবস্থিত? বলেছে গুজরাটে অবস্থিত। গুজরাটে কে অবস্থিত ছিল? গুজরাটে ধোলাভিরা বলে জায়গাটা অবস্থিত ছিল। ধোলাভিরা এবারের জন্য, সামনে যারা পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য ধোলাভিরা আমি তো বলবো 110% ইম্পর্টেন্ট, বা এর থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু হতে পারে এই মুহূর্তে হরপ্পা থেকে আর কিছু নেই। ধোলাভিরা কেন না, ধোলাভিরা রিসেন্টলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ঠিক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে ধোলাভিরা। বাকি ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ঠিক আছে, দেখে নাও এখানে লেখা আছে যে রিসেন্টলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে আগস্ট 1921-এ, এবং কোথায় অবস্থিত? গুজরাট। গুজরাটে রান অফ কচ্ছ আছে, সবাই জানো এটা, রান অফ কচ্ছ ওখানে অবস্থিত। ঠিক আছে, ইট ইজ দ্য 4th সাইট ফ্রম গুজরাট অ্যান্ড 40th ফ্রম ইন্ডিয়া। ক্লিয়ার? বেশ, নেক্সট প্রশ্ন আমরা মুভ করছি, কোশ্চেন নাম্বার 25। বলছে হুইচ অফ দ্য ফলোইং সাইটস ইজ নট এ পার্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে অনেক সাইট ছিল, সুরকাটোডা, ধোলাভিরা, লোথাল, কালিবঙ্গান। ঠিক আছে, এদের মধ্যে কোন সাইটটা এর পার্ট নয়? নট বলেছি, নট জিনিসটা পরীক্ষায় খুব ভালোভাবে খেয়াল করতে হবে তোমাদের। ঠিক আছে, পরীক্ষায় অপশানে দেখতে পেলে মহেঞ্জোদারো অপশান টিক মেরে দিলে ভুল হয়ে যাবে। চলো তাহলে হরপ্পা প্রথম এক্সকেভেটেড শহর, তারপরে মহেঞ্জোদারো, লোথাল এটাও তো বটে। ঠিক আছে, লোথাল কি ছিল? পোর্ট সিটি ছিল, পোর্ট সিটি। ঠিক আছে, লোথালে কি পাওয়া গেছিল? লোথালে রাইস হাস্ক অর্থাৎ ধানের তুষের অস্তিত্ব পাওয়া গেছিল। ঠিক আছে, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? উর্ক হয়ে যাবে অ্যান্সার। এটা আমরা দেখতে পাই না। ক্লিয়ার এত অবধি? ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট প্রশ্নে আমি মুভ করি। কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 কি বলছে? কোশ্চেন নাম্বার 26 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য সিভিলাইজেশন সাইটস হ্যাজ এভিডেন্স অফ ওয়াটার রিজার্ভার? ওয়াটার রিজার্ভার মানে জলের ট্যাঙ্ক। ওয়াটার রিজার্ভার মানে জলের ট্যাঙ্ক। আচ্ছা, জলের ট্যাঙ্ক কোথায় বানাতে হবে? যেখানে বৃষ্টির জলের উপর ভরসা করে সেখানে চলে মানুষদের, সেখানে কি করতে হবে? সেই জলকে সংরক্ষণ করে রাখার জন্য ওয়াটার ট্যাঙ্কের প্রয়োজন। তাহলে ওয়াটার ট্যাঙ্ক আমরা কোথায় দেখতে পাবো? ধোলাভিরায় দেখতে পাবো। দেখতে পাচ্ছি ধোলাভিরা কতটা ইম্পর্টেন্ট। ধোলাভিরা থেকে যা যা প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে এবারে। ঠিক আছে, কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত, রান অফ কাছে অবস্থিত, আগেই বললাম। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 27 এগেন ফ্রম ধোলাভিরা। ধোলাভিরা অ্যান আর্কিওলজিক্যাল প্লেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ পিরিয়ড? কোন সময়কালের সাথে ধোলাভিরা যুক্ত? এত কথা বলে আসার পর অবকাশই রাখে না। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেরই একটা শহর ছিল, একটা সাইট ছিল ধোলাভিরা। চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? In which state is the archaeological site of Surkotoda situated? সুরকোটোডা কোথায় অবস্থিত? সুরকোটোডাও ছিল গুজরাটে, ধোলাভিরাও যেমন গুজরাটে, সুরকোটোডাও হচ্ছে গুজরাটেরই একটা জায়গা। সুরকোটোডা থেকে ইম্পর্টেন্ট কি না, সুরকোটোডা এই জায়গায় কি পাওয়া গেছিল? হর্স বোন অর্থাৎ ঘোড়া।
ঘোড়ার অস্তিত্ব কোথায় পাওয়া যাচ্ছে? সুরকোটোডায় পাওয়া যাচ্ছে। এটি কিন্তু পরীক্ষায় এসে থাকে। এভিডেন্স অফ হর্স বোন সুরকোটোডায় পাওয়া গেছিল। ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29, ইন হুইচ ইয়ার ডিড দ্য টিম, জার্মান এবং ইটালিয়ান আর্কিওলজিস্টদের মিলে একটা টিম, তারা মহেঞ্জোদারোর কি করেছিল না, বিগেন দ্য সারফেস অফ এক্সপ্লোরেশনস অফ মহেঞ্জোদারো, তো সেখানে খনন কাজ স্টার্ট করেছিল কোন সালেতে? জার্মান এবং ইটালিয়ান আর্কিওলজিস্টরা মিলে খনন কাজ স্টার্ট করেছিল। মনে রাখবে, কিছু করার নেই। ঠিক আছে, 1980 সালে। ঠিক আছে, এখানে বোঝানোর আর কোনো অপশন নেই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 খুব ভালো প্রশ্ন, এটা পরীক্ষায় আগেও রিপিট হয়েছে। ঠিক আছে, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। কি দিয়েছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমালস ওয়াজ ফ্রিকুয়েন্টলি সিন অন দ্য সিলস অফ হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পান যে সিভিলাইজেশন, হরপ্পা যুগে যে সমস্ত সিল ব্যবহার করা হতো, সেই সিলের উপর নানান প্রাণীর ছবি ছাপা আঁকা থাকতো। তো কোন প্রাণীর ছবি সবথেকে বেশি লক্ষ্য করা গেছে? সবথেকে বেশি কোন প্রাণীর এক্সকেপড করা আছে, কোন প্রাণীর ছবি? অ্যান্সার হয়ে যাবে বুল। অ্যান্সার হয়ে যাবে বুল। বুলের ছবি সবথেকে বেশিবার আঁকা হয়েছে। এছাড়াও এদের সিলেতে ভালো করে ভেবে দেখো, পশুপতির একটা সিল পাওয়া গেছিল, সেখানেও কি ছিল? সেখানেও বুল ছিল। এছাড়াও তোমার হরিণ ছিল, তারপর তোমার টাইগার ছিল, রাইনো ছিল, ঠিক আছে, বাফেলো ছিল। এই সমস্ত প্রাণীর অস্তিত্ব আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, কিন্তু সব থেকে যদি বলে বেশি পরিমাণ, অ্যান্সার হয়ে যাবে বুলকে সব থেকে বেশি পরিমাণ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 কি বলেছে? কোশ্চেন নাম্বার 31, in 1944 who took over as the Director General of the Archaeological Survey of India and undertook the excavation of Harappa। 1944 সালে হরপ্পার যে এক্সকেভিশন চলছিল, তার যে ডিরেক্টর জেনারেল কে ছিল, যে এটাকে দায়িত্বভার নিয়েছিল? অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার তোমার আর.এম. হুইলার। ঠিক আছে, হুইলার মনে রাখবে, এর দায়িত্বভার নিয়েছিল। চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32, উত্তর দাও। হুইচ অফ দ্য ফলোইং হরপ্পান সাইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ক্রাফট প্রোডাকশন? ক্রাফট প্রোডাকশন কাকে বলে আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। কোন হরপ্পান সাইটটা নট বলেছে, যেটা ক্রাফট প্রোডাকশনের সাথে যুক্ত ছিল না? আচ্ছা, বালাকোটেও ক্রাফট প্রোডাকশন আমরা দেখতে পাই। ঠিক আছে, চানহুদ্র তো ক্রাফট প্রোডাকশন আমরা দেখতে পাই। তারপর তোমার নাগেশ্বর তো আগেই এক জায়গায় পেয়েছি ক্রাফট প্রোডাকশন, সেখানে আমরা দেখতে পেয়েছি। অ্যান্সার হয়ে যাবে মান্ডা। মান্ডাতে দেখতে পাই না। আচ্ছা, মান্ডা থেকে আরেকটা কি প্রশ্ন আসতে পারে না, মান্ডা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন নর্থার্ন মোস্ট সাইট। যদি বলে হরপ্পা সভ্যতার বা হরপ্পা যুগের সবথেকে উত্তরের সীমা কি ছিল, নর্থার্ন যে জায়গাটা, এদিক থেকে নর্থ বলি, তাহলে নর্থার্ন জায়গা ছিল মান্ডা। মান্ডা। আর একদম দক্ষিণের বিন্দু বা দক্ষিণের শহর কোনটা ছিল? দায়মাবাদ। 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 বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 কি বলেছে? কোশ্চেন নাম্বার 33 দেখো, বলছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড অ্যান্ড এক্সটেন্ডস টু দ্য লোয়ার পার্ট অফ দ্য গঙ্গা। ঠিক আছে, বলতে চেয়েছে হরপ্পান সিভিলাইজেশন কত বছরের পুরনো, যেটা পরবর্তীকালে ধীরে ধীরে তোমার উত্তরে মালবা থেকে গাঙ্গেটিক প্লেন অবধি ছড়িয়ে গিয়েছিল। কত বছরের পুরনো? তো এখানে অপশন অনুযায়ী উত্তর, দেখো এই সালগুলোর ক্ষেত্রে তো প্রমিনেন্ট সাল তোমরা পাবে না কোথাও। মোটামুটি 2500 BC থেকে 2500 BC থেকে হরপ্পান সিভিলাইজেশন অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে। 2500 BC থেকে 2500 BC থেকে মোটামুটি তোমার হরপ্পান সিভিলাইজেশন স্টার্ট হবে, যেটা পরবর্তীকালে তোমার নিয়ার অ্যাবাউট বলতে পারো 1500 BC-র কাছাকাছি অবধি, 1500 BC-র কাছাকাছি অবধি চলেছিল। এই সময় পিরিয়ডটাকে আমরা বলি হরপ্পান যুগ বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পিরিয়ড। নেক্সট 1500 BC থেকে আপ টু তোমার 600 BC-র যে সময়কাল, সেই সময়টাকে আমরা কি বলবো? এই সময়টাকে আমরা বলি বৈদিক যুগ। এই সময়টাকে আমরা কি বলি? বৈদিক যুগ। ঠিক আছে, চলো এখানে অপশন অনুযায়ী দেখতে হবে কি উত্তর হবে, সেই অনুযায়ী আমরা উত্তর দেবো। আচ্ছা, এখানে অপশন অনুযায়ী 2500 BC-র কাছাকাছি আমি দেখতে পাচ্ছি। এখানে 3000 BC, 3000 BC-কে আমরা এখানে উত্তরে কারেক্ট করব। ক্লিয়ার? এত টাইম লাইন থেকে প্রশ্ন দিয়েছিল। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 ক্লিয়ার? আচ্ছা,
34 কি বলেছে একবার ঝটপট পড়ে নাও তোমরা আমার বলার আগে। কি বলেছে? হুইচ সিভিলাইজেশন হ্যাজ ডেভেলপড ফ্রম 5000 BC টুয়ার্ডস the south of Malwa and north to the entire foothills of the Ganga Valley। ওই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে প্রশ্ন করেছে, অ্যান্সার হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বলার কিচ্ছু নাই এখানে, ঠিক আছে? ওই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এখানে করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। আমরা 35টা প্রশ্নে পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 35, ঝটপট উত্তর দেবে। কোশ্চেন নাম্বার 35, উত্তর দাও। দ্য হরপ্পান সিভিলাইজেশন ফ্লোরিস্ট অ্যারাউন্ড 2500 BC। ওই যে বললাম 2500 BC থেকে হরপ্পান সিভিলাইজেশন অ্যাকচুয়ালি প্রকাশ পেয়েছিল। হোয়াট ডু উই কল দেম টুডে? আজকের দিনে তাকে আমরা কি বলবো? কি বলবো দ্যাট মিনস, আচ্ছা জায়গার নাম দিয়েছে তাই না? হরপ্পান সিভিলাইজেশনকে কি আর বলবো? হরপ্পান সিভিলাইজেশন বলবো, না তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলবো। কিন্তু প্রশ্নটা একটু অন্যরকম দিয়েছে, অপশন থেকে আমাকে বুঝে নিতে হবে আজকের দিনে কোন জায়গাটা বোঝাচ্ছে, এখানে এটাই জানতে চেয়েছে। আচ্ছা, হরপ্পান সিভিলাইজেশনের ম্যাক্সিমাম পার্টটাই বলেছিলাম সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তো সিন্ধু নদীর ম্যাক্সিমাম জায়গাটা পাকিস্তানের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো পাকিস্তান কোন কোন অপশনে যাচ্ছে? আচ্ছা, আফগানিস্তান তো কোনোভাবেই হবে না। আর ভারতের কোন দিকটা? না ওয়েস্টার্ন পার্টটা। ওয়েস্টার্ন পার্টে ভারতের ম্যাপটা দেখলে বুঝতে হবে সেখানে সিন্ধু নদী তার ট্রিবিউটারিগুলো এসে মিলিত হয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিয়া, অর্থাৎ পশ্চিম ভারত এবং পাকিস্তানের যে অংশ, পশ্চিম ভারত এবং পাকিস্তানের অংশ, এটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে? এটা তোমাকে একটা জেনারেল কনসেপশন থেকে তোমাকে উত্তর করতে হবে। ক্লিয়ার? নেক্সট 36 কি প্রশ্ন করেছে দেখো। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বিগিনস উইথ দ্য বার্থ অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ভারতের সভ্যতার বিকাশ কোন সময় থেকে শুরু হচ্ছে? ইন্দাস ভ্যালি পিরিয়ড থেকে শুরু হচ্ছে, তাই না? হুইচ কেম এক্সিস্টেন্স অলমোস্ট কত বিসিতে এটা এক্সিস্টেন্সে আসে? আগেই আমি বারবার ক্লিয়ার করেছি 2500 BC হচ্ছে স্ট্যান্ডার্ড, সব জায়গাতেই পাবে। বাকি অপশানে দেখতে হবে কাছে পিঠে কোনটা দিয়েছে। এখানে 2500 BC ডাইরেক্ট দেওয়া আছে, তাহলে 2500 BC এখানে উত্তর হবে, ঠিক আছে? নেক্সট পরের প্রশ্নে আমরা মুভ করব। কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37, চলো দেখি কোশ্চেন নাম্বার 37 কি বলেছে। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের গুরুত্বপূর্ণ ফিচার্স কি ছিল? ফিচার্স মানে কি বলবো বলো তো? ফোন কিনতে গেলে দেখো না কি কি ফিচার্স থাকে, এর বাংলা করার তো নিশ্চয়ই প্রয়োজন হয় না। মানে কি কি এর বলো ফিচার্স, মানে কি কি এর সুযোগ সুবিধা রয়েছে বা কি কি ধরন রয়েছে, ঠিক আছে? কি এর বিশেষত্ব? ফিচার্স অ্যাকচুয়ালি প্রপার বাংলা হয় বিশেষত্ব। কি কি বিশেষত্ব বলো? এক্সচেঞ্জ সিস্টেম নিশ্চয়ই এর বিশেষত্ব হতে পারে না, ঠিক আছে? এক্সচেঞ্জ সিস্টেমটাকে আমরা বাটার সিস্টেমও বলি, ঠিক আছে? অর্থাৎ মুদ্রার প্রচলন নয়, কিছু জিনিসপত্র দিয়ে তার পরিবর্তে কিছু জিনিস নেওয়াটাকে এক্সচেঞ্জ সিস্টেম বলে। এটা এর বিষয়, এটা অর্থাৎ জানতে চেয়েছে কোন জিনিসটা এই হরপ্পান সিভিলাইজেশনকে বাকি আদার সভ্যতা থেকে পৃথক করেছে, এর স্পেশালাইজেশন কোনটা ছিল বলো? আচ্ছা, উত্তরেই তো দেখতেই পাচ্ছি যে বিল্ডিং মেড অফ ব্রিক্স। এই সময় পোড়া ইটের তৈরি ঘরবাড়ি একটা মানে কি বলবো যুগান্তকারী একটা ঘটনা, ঠিক আছে? তো বাকি আর কোনো সভ্যতা এই সময়কাল দেখতে পাই না, বা নগর কেন্দ্রিক সভ্যতা। এরপরে আবার বৈদিক সিভিলাইজেশন চলে আসবে, তখন আবার গ্রামীণ সভ্যতায় মুভ করে যাব। কিন্তু সেই সময় নগর কেন্দ্রিক সভ্যতা এবং সেখানে পোড়া ইটের তৈরি ব্যবহার করা, এবং তার ইটের মাপ প্রত্যেকটা সমান, কি বলেছিলাম 4:2:1 এই রেশিও ইট বানানো হতো। 4:2:1 এই রেশিও ইট বানানো হতো, এবং ইট ছিল পোড়া মাটির তৈরি। চলো, বা যদি পরীক্ষা এখানে থাকতো যে টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনা, এটাও একটা উল্লেখযোগ্য বিশেষত্ব ছিল। বা টাউন প্ল্যানিংয়ের ক্ষেত্রে এখানে কি সিস্টেমকে ব্যবহার করা হতো, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? গ্রিড সিস্টেম, GRID, গ্রিড সিস্টেমকে ব্যবহার করা হতো নগর পরিকল্পনার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, লেখার ক্ষেত্রে কোন সিস্টেমকে ফলো করা হতো? লেখার ক্ষেত্রে এরা বোস্টোফেদন এই প্রক্রিয়াকে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক, ফের বাঁ দিক থেকে ডান দিক, ফের ডান দিক থেকে বাঁ দিক, এইভাবে এরা লিখতো। বাকি এদের লিপি বা লেখাগুলো সবই ছিল ছবি ছাপা ভিত্তিক, সেই জন্য এটাকে কোনো কোনো জায়গায় পিক্টোগ্রাফিকও বলে, পিক্টোগ্রাফিক, ঠিক আছে? পিক্টোগ্রাফিকও বলে। এতগুলো পয়েন্ট এখান থেকে মনে রাখবে। এছাড়াও এর বিশেষত্ব ড্রেনেজ সিস্টেমও এর বিশেষত্ব, এছাড়াও এর বিশেষত্ব হচ্ছে ড্রেনেজ সিস্টেম, তাই না? জল নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে এর বিশেষত্বের মধ্যে পড়ছে। আচ্ছা, দেখি অনেকগুলো পয়েন্ট এখান থেকে আমাদের ক্লিয়ার হলো। চলো নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 38। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হোয়াট ইজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? প্রশ্ন দিয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলতে কি বোঝাচ্ছে বাবু? আচ্ছা, অপশন দেখবো আমরা। কপার এজ সিভিলাইজেশন বলবো, না আয়রন এজ সিভিলাইজেশন? আয়রন এজ তো কোনোদিনই নয় বাবু, আয়রন তো এই সময় আবিষ্কারই হয়নি।
আয়রন আবিষ্কার হবে 1000 বিসিতে, আগেই বলেছি। এই সময় যে সময়ে বৈদিক সভ্যতার পরবর্তী বৈদিক সভ্যতা শুরু হচ্ছে সেই সময়কালে আয়রন আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। অ্যাক্সিস এরা সিভিলাইজেশন না, মোটেই না। ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। আচ্ছা, এবার এটা তো হবেই না, দুটো জিনিস নিয়ে কনফিউশন হতে পারে যে এই সময় কপার তো মেন আবিষ্কৃত ধাতু ছিল, ঠিক আছে, কপারের ব্যবহার করতো, কপার তো ছিলই, তাহলে কপার এজ সিভিলাইজেশন বলবো না ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন বলবো, এই দুটো নিয়ে কনফিউশন তোমাদের তৈরি হতে পারে। কিন্তু এখানে মোস্ট প্রমিনেন্ট অ্যান্সারটা তোমাকে নিতে হবে, মোস্ট প্রমিনেন্ট অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। দেখো সিভিলাইজেশন হিসাবে আমরা কি হিসাবে এটাকে ট্রিট করি, এমনটা কিন্তু মোটেই নয় যে ব্রোঞ্জের সিভিলাইজেশন মানে ব্রোঞ্জেরই তারা ব্যবহার করতো, বা সেই সময় তামার আবিষ্কার হয়েছে মানে তামাই তারা ব্যবহার করবে, পাথরের ব্যবহার উঠেই গেছিল, এরকম কিন্তু ব্যাপার নয়। হয়তো হরপ্পান সিভিলাইজেশনে কোনো কোনো জায়গায় তারা পাথরেরও অস্ত্র ব্যবহার করতো, পাথরেরও প্রচলন ছিল, তাই না? কিন্তু যার আবির্ভাব হয়ে যাবে কোনটা লেটেস্ট সেইটাকে আমরা ধরে চলি। এই সময় মানুষ কপারের সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ নামক একটি ধাতু বানাতে অলরেডি শিখে গেছে। সেক্ষেত্রে কপারের সাথে টিন মেশানোর ফলে কি হচ্ছে, ব্রোঞ্জ অনেক বেশি শক্তিশালী হচ্ছে, তার টেম্পার অনেক বেশি হচ্ছে, তার ফলে সেটা ইজিলি মানে সহজেই বেঁকে যাচ্ছে না, অনেক বেশি মজবুত হচ্ছে, তার স্ট্রেংথ হচ্ছে। সেই কারণে আমরা কি বলবো, ব্রোঞ্জের সিভিলাইজেশনের সাথে তুলনা করছি। বোঝা গেল? চলো, ব্রোঞ্জ কোত্থেকে আসতো না, ব্রোঞ্জ কোত্থেকে আসতো নয়, টিন কোত্থেকে আসতো, টিন আফগানিস্তান থেকে নিয়ে আসা হতো। চলো নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 39, কোশ্চেন নাম্বার 39 তোমাদের স্ক্রিনের সামনে। কোশ্চেন নাম্বার 39। চলো, বাকি যদি তোমাদের এই ক্লাস যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি মনে হয় যে এটা খুবই তোমাদের পক্ষে উপকারী হবে, তাহলে অবশ্যই তোমাদেরও কিছু রেসপন্সিবিলিটি থেকে যায়, তোমরা যত সম্ভব এটাকে স্প্রেড করো, একে অপরকে জানাও যে প্রথমবার কোনো একটা চ্যানেল যেখানে বাংলায় ফুললি ডিসকাস করা হচ্ছে সমস্ত প্রশ্ন উত্তরকে, ঠিক আছে। 15,000-এরও বেশি প্রশ্নকে এত কম সময়ের মধ্যে ডিসকাস করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা আমাদের ক্ষেত্রেও চ্যালেঞ্জিং ব্যাপার। বাকি আমরা তখনই এই সিরিজটাকে কন্টিনিউ করতে পারবো যদি তোমাদের সহযোগিতা 100% থাকে। তোমরা যদি আমাদের ইন্সপায়ার করো, তোমাদের ইন্সপিরেশনই আমাদের এগিয়ে চলার একমাত্র অপশন বা একমাত্র জ্বালানি বলতে পারো। তোমাদের খিদে যত থাকবে আমাদের খিদেও তত বাড়তে থাকবে। চলো প্রশ্নই দেখি কি বলেছে। দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মিক্সড কপার অ্যান্ড টিন টু মেক, আগেই ক্লিয়ার করে দিয়েছি প্রশ্নটা, কপার এবং টিন মিশিয়ে কি তৈরি হতো না, ব্রোঞ্জ তৈরি হতো। কপার এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হতো। ক্লিয়ার দূর অব্দি? আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 40। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোনটা ইম্পর্টেন্ট প্লেস ছিল না? এটা কলিবঙ্গা বা কলিবঙ্গান বলে, অ্যাকচুয়ালি এন বসালে সব থেকে কারেক্ট হচ্ছে এটা। আচ্ছা, কলিবঙ্গান প্লেস তো ছিল, হরপ্পা তো ছিলই, মহেঞ্জোদারো ছিল, আজমগড় বলে কোনো সাইট এখানে ছিল না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে মুভ করি। কোশ্চেন নাম্বার 41 তোমাদের স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 41 দেখবো আমরা কি বলেছে। দ্য পিপল অফ হরপ্পা ডিড নট ওরশিপ হুইচ অফ দ্য ফলোইং গডস। হরপ্পান সিভিলাইজেশনের মানুষজন কোন দেবদেবী কোন দেবতার পুজো করতো না জানতে চেয়েছে, না ডিড নট বলেছে। আচ্ছা, তাকে জানতে হবে তাহলে কাদের পুজো করতো অ্যাকচুয়ালি। হরপ্পান সিভিলাইজেশনে এরা অ্যাকচুয়ালি সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। কি বললাম? মাতৃতান্ত্রিক সভ্যতা। অ্যাকচুয়ালি মূর্তি পূজার প্রচলন কিন্তু এই সময় ছিল না। এই সময় এরা প্রকৃতির পুজোও খুব একটা করতো বলবো না। এই সময় যেটুকু এভিডেন্স পাওয়া গেছে সেখান থেকে এরা যোনি পূজা করতো, ঠিক আছে, অর্থাৎ ওরশিপ অফ লিঙ্গা, ঠিক আছে, লিঙ্গ পূজায় এরা বিলিভ রাখতো। এবং কোনো একটা সিলেতে পাওয়া গেছে যে একটা মাতৃ জঠরের সেখানে এক্সকেপ করা আছে, মাতৃ জঠরের ছবি আছে, সেখান থেকে একটা গাছের উৎপত্তি হচ্ছে, অর্থাৎ এরা সৃষ্টির দেবতার মেনলি পুজো করতো, ঠিক আছে। এছাড়াও প্রোটোশিব বা আদি শিব যেটাকে বলি, শিবের প্রাচীন যে ফর্ম তারও একটা যেহেতু এখানে সিল পাওয়া গেছে, তাহলে মনে করি এরা প্রোটোশিবকেও এরা পুজো করতো। বাকি এখানে আমরা দেখি শিব, তাহলে প্রোটোশিবের কথা আগেই বললাম। বাকি কিছু পশুপাখিকেও এরা পুজো করতো, যেমন পিজিয়নকেও এরা পুজো করতো, ওরশিপ করতো। বাকি এখানে অপশন থেকেই তুমি বলে দিতে পারছো বিষ্ণু এই সময়কার দেবতা নয়। বিষ্ণুর আবির্ভাব কোন সময় হচ্ছে? পরবর্তী বৈদিক যুগে বিষ্ণুর আবির্ভাব হচ্ছে, তাই না? যে সময় বৈদিক যুগে শুরু হচ্ছে সেই সময়ও বিষ্ণুর এক্সিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। পরবর্তী বৈদিক যুগে আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতার আমরা উল্লেখ আমরা পাবো। ক্লিয়ার এর অবধি? তাহলে অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42 কি বলেছে? দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওরশিপড, একই রকম প্রশ্ন, সেম প্রশ্ন,
যে এই সময় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে মানুষজন কাকে পুজো করতো না পশুপতির সিল পাওয়া গেছে, তাহলে পশুপতিকে এরা পুজো করতো। ঠিক আছে, পশুপতি। একে কি বলা হয়? আদি শিব বলা হয় বা প্রোটো শিব বলা হয়। প্রোটো শিব, SHIVA, প্রোটো শিব বা আদি শিব বলা হয়। ক্লিয়ার এত অবধি? চলো নেক্সট প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার, আচ্ছা আমাদের 42টা এখানে প্রশ্ন ছিল। তাহলে আজকে আমরা কোন কোন জায়গাকে আমরা কমপ্লিট করলাম না, আমরা এখানে আজকের ক্লাসে আমরা দেখলাম স্টোন এজ, আজকের ক্লাসে আমরা দেখলাম তোমার স্টোন এজকে দেখলাম, আর স্টোন এজ থেকে সমস্ত প্রশ্ন ক্লিয়ার করেছি। আর দেখলাম আমরা হরপ্পা সিভিলাইজেশন, এই দুটো টপিক থেকে যা যা প্রশ্ন পরীক্ষায় এসেছে রেলওয়ে এক্সামের রেসপেক্টে, সেই সমস্ত প্রশ্নকে আমরা ক্লিয়ার করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের চ্যাপ্টার এইভাবে এগিয়ে নিয়ে যাব। বাকি ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।